অতিরিক্ত রোমান্টিকতা অ্যালার্ট। যারা অনেক বেশি রোমান্টিক গল্প পছন্দ করেন, গল্পটা তাদের জন্য। পর্ব ১। সবচেয়ে নামকরা ক্লাব। মদের নেশায় চুর হয়ে একটার পর একটা মেয়ের সঙ্গে আলিঙ্গনে মাতাওয়ারা হয়ে উঠেছে। ডান্স ফ্লোরে চলেছে চরম হইচই, ছেলেমেয়েরা নাচছে, সঙ্গীতের তালে দুলছে, আর এই ভিড়ের মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হলেন কৃষ খান। একবার একজন মেয়ের গায়ে হাত রেখে মিশে যাচ্ছে তাদের ঠোঁটের সঙ্গে। হাতে ড্রিঙ্কের গ্লাস, কখনো এক মেয়ের ঠোঁটে কিস করছে, মুখ ফিরিয়ে আবার পাশের মেয়েকে কিস করছে। মনে হচ্ছে সে আজ মনের মতো মেয়ে পাচ্ছে না। যদিও মেয়েগুলো বিরক্ত নয়, বরং উপভোগ করছে, কারণ এই কৃষ খান কিন্তু দেশের শিক্ষামন্ত্রীর একটা বখাটে ছেলে। উচ্চতা ৬ ফুট লম্বা, পেশিবহুল জিমে খামছাড়ানো বলিষ্ঠ গঠন, রং শ্যামলা, কিন্তু মুখে এক অদ্ভুত আকর্ষণ। তার হাসিটাই মেয়েদের পাগল করে দেয়। লোকেরা বলে তার সেই বাঁকা হাসি যে কোনো মেয়েকে সিডিউস করার মতো যথেষ্ট। চুলগুলো লম্বা, কপাল পর্যন্ত পড়ে থাকে, তাতেই তাকে আরও মারাত্মক লাগে। তার জীবনের দুইটা নেশা, একটা মদ আর একটা মেয়ে। প্রতিদিন নতুন কোনো মেয়ে দরকার তার, না হলে ড্রাগস নিতে হয় নিজেকে টিকিয়ে রাখতে। আবার গল্পে ফিরে যাই। প্রায় ১০ জন মেয়েকে চুমু খাওয়ার পর কৃষের শিকারী চোখ থামে একটা মেয়ের উপর। শিকারীর মতো চোখে তাকিয়ে হাতে থাকা গ্লাসটা শেষ করে মুখটা মুছে মেয়েটাকে ইশারা করে। মেয়েটা সরে যায় পাশে, আর কৃষ সেদিকে এগোয়। ঠিক তখনই সামনে আসে তার ঘনিষ্ঠ বন্ধু আমান। রুম নম্বর বল, ফার্স্ট, আই এম আউট অফ কন্ট্রোল। রুম বুক করতে পারিনি, তোর সব কার্ড ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মনে হয় তোর বাপ সব টাকা হাতিয়ে নিয়েছে। বাঁকা হেসে বলে, দিস ইজ নট ফেয়ার মিস্টার সরিফুল খান, ফাক ইয়োর মানি, বলে পাশে থাকা এক মেয়েটাকে ইশারা করে ধীরে ধীরে ওয়াশরুমের দিতে হাঁটে। আমান ভয় পায়, কারণ কৃষ রেগে গেলে ভয়ানক হয়ে যায়। সব ভাঙচুর তো করবেই, তার সাথে নিজেরও ক্ষতি করবে। তাই পিছু পিছু যায়, কিন্তু কৃষ ঠোকার সঙ্গে সঙ্গেই দরজাটা বন্ধ করে দেয়। আমান দরজার সামনে দাঁড়ায়, ভেতর থেকে চোরে আওয়াজ। আমান চেঁচিয়ে বলে, ভাই কি করছিস? নিজের ক্ষতি করিস না, বাইরে আয়। ভেতর থেকে আরও জোরে আওয়াজ আসে। দরজায় ঠক ঠক করে ধাক্কা দিতে থাকে প্রায় ১০ মিনিট ধরে। শেষে দরজা খুলে কৃষ বেরিয়ে আসে, প্যান্টের চেন লাগাতে লাগাতে। আমান অবাক হয়ে তাকায়। ১০ মিনিটে কি হয় রে স্টুপিড? একটু শান্তিতে করতেও দেবি না? না মানে তুই ওয়াশরুমে। ঠিক তখনই ভেতর থেকে এক লম্বা ফর্সা মেয়ে বেরিয়ে আসে। ছোট ড্রেস পরা, চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, বোঝাই যাচ্ছে তার অবস্থা খারাপ। মেয়েটার দিকে না তাকিয়ে বলে, ওকে ওর অ্যামাউন্টটা দিয়ে দে, ডাক্তার দেখানোর। এই বলে সে দাঁড়ায় না, চলে যায় পাশ কাটিয়ে। আমান তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে মেয়েটার হাতে দেয়, তারপর কৃষের পেছনে দৌড়ায়। গাড়িতে বসতেই আমান দৌড়ে এসে ড্রাইভারের সিটে বসে পড়ে। ভাই, বলি কি, রোজ রোজ এসব করে কি পাস? এখন তো এসব বন্ধ কর। লালচে চোখে তাকায়, এমন দৃষ্টি যেন কথা বললেই বিস্ফোরণ ঘটবে। আমান গলা শুকিয়ে ঠোক গিলে ফেলে, তারপর বলে, তুই যেভাবে মেয়েগুলোর অবস্থা করিস, প্রায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। আজও ১০ মিনিটে কি করলি? যে মেয়েটা। গাড়ি চালাবি নাকি লাত মেরে গাড়ি থেকে ফেলে দেব? না না ভাই, আমি চালাচ্ছি। সরিফুল তার স্ত্রীর সঙ্গে রুমে বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখনই তাদের রুমের দরজায় জোরে জোরে কেউ ধাক্কাতে থাকে। সরিফুল সাহেব নিশ্চিত এটা তার কোনো ছাত্র ছাড়া কেউ নয়, কারণ এটা রোজের রুটিন। মদ খেয়ে আসে, তারপর তাদের রুমে এসে কটু কথা শুনিয়ে যায়। তার স্ত্রী বললেন, বলছে কি দরজা খুলো না, ছেড়ে দাও, ও বিরক্ত হয়ে চলে যাবে। রোজের ওই একই ঝামেলা, ভালো লাগে না আর। সরিফুল, ও আমার ছেলে রুহানা, আমি ওকে খুব ভালো করে চিনি। ও যা ঘাড় তেড়া, আমি দরজা না খোলা পর্যন্ত ও এখান থেকে যাবে না। সরিফুল সাহেব দরজা খুলতেই কৃষ রুমে ঢুকে তার বাবার পাঞ্জাবির কলার চেপে ধরে। এই সালা, তুই কার্ড ব্ল্যাঙ্ক করে দিছিস কেন? তো কি করব? আমার সব টাকা কি তোমার ওই মদ আর নেশার পেছনে ঢেলে দেব? কৃষ জোরে জোরে হেসে একটু হেলে দাঁড়িয়ে বলে, সিরিয়াসলি? এগুলো তো তোর টাকা নয়, এগুলো আমার মায়ের টাকা। এই বাড়ি, গাড়ি, প্রপার্টি সব আমার মায়ের। তুই তো সালা মন্ত্রী হয়ে কালো টাকা ইনকাম করিস, তোর টাকায় আমি কৃষ খান মতি, বুঝলে? সরিফুল সাহেবের স্ত্রী এগিয়ে এসে বললেন, কৃষ বাবা, যাও রুমে যাও, অনেক রাত হয়েছে। কৃষ করচে উঠল, এই নোংরা মেয়ে ছেলে একদম আমার সঙ্গে পিরিত দেখাতে আসবি না। তোর মতো মেয়েদের আমি ভালো করে চিনি। সালা, তোর জন্যই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তোকে তো আমি। সরিফুল সাহেব তাড়াতাড়ি তার স্ত্রীকে রুমে ঢুকিয়ে কৃষের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। কৃষ রাগে দরজায় দুটো লাথি মারল। হা হা, যা যা, এমনিতেই তোদের মুখ দেখতেই আমার ইচ্ছে করে না। আমার মরা মাকে কথা দিয়েছিলাম এই বাড়িতেই থাকব, তোর পাশে থাকব, তাই আছি, নয়তো বালেই কৃষ খানের অনেক ডিমান্ড। তারপর সে নিচু গলায় গুনগুন করে বলতে লাগল, ও নেশা মে হাম নাহি, এ সামা নেশিলা হ্যায়।
রুহি ডিনার করে রুমে ঢুকতেই দেখে তার ফোনটা বাজছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বিছানার ওপর রাখা ফোনটা তুলে নিল। হ্যাঁ, বল, তুই কোন করতে থাকিস রে? তোকে 10 বার কল করলাম, তারপর তুই কল ধরলে? রুহি: সরি বোন, আমি নিচে ছিলাম তাই ধরতে পারিনি। সিমরান: আমি খুব এক্সাইটেড রে, কাল কলেজে যাব, নতুন জায়গার নতুন মানুষ। আমরাও দুজন একই জায়গায় আছি, এটাই অনেক। এখন ফোনটা রাখ, কাল সকালে তাড়াতাড়ি আসিস। সিমরান: হা, ঠিক আছে, কাল সকালে কল দেব, রাখি। ফোনটা রাখতেই তার আব্বুর রুমে ঢুকলেন। কিরে মা, ঘুমাবি না? কাল তো নতুন কলেজে যাবি, লাগেজ গুছিয়ে নিয়েছিস তো? রুহি হেসে বলল, হ্যাঁ আপু, সব কাজ শেষ, এই তো এখন ঘুমাতে যাচ্ছি। মন নিয়ে ক্লাস করবি, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। কলেজটা যেমন নামকরা তেমনি সেখানে র্যাগিংও হয়, বুঝলি? রুহি: তুমি চিন্তা করো না আপু, আমি এসব থেকে অনেক দূরে থাকব। আচ্ছা, ঘুমা তাহলে, আমি কাল ভোরবেলা বেরিয়ে যাব অফিসের কাজে, তাই আর দেখা হবে না। মাথা নেড়ে মৃদু হাসল। তার চোখে নতুন কলেজের উচ্ছ্বাস, আর মনের গভীরে হালকা এক টান। অজানার পথে প্রথম পা রাখার আগের রাতটা, যেখানে স্বপ্ন আর ভয় একসঙ্গে খেলা করে। চলুন এখন রুহির ব্যাপারে কিছু জেনে নিই। রুহি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার একটা ছোট ভাই আছে, বয়স মাত্র 12। ছেলেটা হোস্টেলে থেকে পড়াশোনা করে, তাই বাড়িতে তাকে খুব কমই দেখা যায়। রুহি পড়াশোনায় দারুণ, বর্তমানে বাংলা অনার্সে ভর্তি হয়েছে। সে শান্ত, মার্জিত ও ভীষণ ভদ্র মেয়ে। বেশি কথা বলে না, বন্ধুও তেমন নেই। মারামারি গোলমাল নাম শুনলেই মুখ ফিরিয়ে নেয় সে। ছেলেদের থেকে 10 হাত দূরে থাকে সে। নতুন কলেজে ভর্তির পর থেকেই রুহির মধ্যে একরকম নতুন উদ্দীপনা কাজ করছে। আর মজার ব্যাপার হলো, তার একমাত্র কাছের বন্ধু সিমরানও একই কলেজে ভর্তি হয়েছে। দুজনেরই যেন নতুন জীবনের শুরু একসাথে। কাল সকালেই তারা হোস্টেলে উঠবে, কারণ বাড়ি থেকে প্রতিদিন কলেজে অনেকটাই দূরত্বে যাতায়াত করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। রুহির কাছে পড়াশোনাই সবকিছু, সে এক মুহূর্ত নষ্ট করতে চায় না। তাই বাবা মায়ের পরামর্শে সব ব্যবস্থা আগেই করে রেখেছে সে। নতুন কলেজ, নতুন পরিবেশ, আর রুহির মনের ভেতর কেমন এক অজানা উত্তেজনা। জানে না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, তবু তার চোখে এখন একরাশ স্বপ্নের ঝিলিক। দুটি কিন্তু দুই ভিন্ন রকমের মানুষ। ক্রিস আর রুহির সম্পর্ক কেমন হবে? তাদের মিলন কিভাবে ঘটবে?